সাধারণ একটা ফোন ছিনতাই থেকে শুরু করে ৮১ মিলিয়ন ডলারের মতো বিশাল অঙ্কের ডিজিটাল ডাকাতি, এই পুরো ব্যাপারটা কিভাবে ঘটে? আধুনিক অপরাধীদের কাজের ধরন আসলে কতটা পাল্টে গেছে? চলুন ধাপে ধাপে এই বিষয়গুলোই আজ আমরা দেখব। চলুন আলোচনাটা শুরু করা যাক আমাদের খুব পরিচিত একটা দৃশ্য দিয়ে, রাস্তার অপরাধ। বড় শহরগুলোতে এটা তো এখন একটা দৈনন্দিন হুমকি হয়ে দাঁড়িয়েছে। ঢাকার মতো বড় শহরগুলোতে তো এটা একটা রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চোখের পলকে, মানে কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল বা সিএনজি থেকে ছো মেরে ফোন, ব্যাগ বা গয়না নিয়ে উধাও। এমনকি গুলশান বনানীর মতো এলাকাও কিন্তু এখন আর পুরোপুরি নিরাপদ নয়, সেখানেও সশস্ত্র ডাকাতির ঝুঁকি বাড়ছে। দেখে মনে হতে পারে এটা বুঝি হুট করে ঘটে যাওয়া একটা ঘটনা, কিন্তু না, এর পিছনেও কিন্তু একটা গোছানো পরিকল্পনা থাকে। ওরা সাধারণত জোড়ায় জোড়ায় কাজ করে, আগে থেকে টার্গেট ঠিক করে আর এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যে ভিকটিম রিঅ্যাকশন করার সুযোগই পায় না। শহরের রাস্তা তো গেল, এবার চলুন হাইওয়ের দিকে নজর দেয়া যাক। এখানকার বিপদ কিন্তু আরও বড়, আরও সংগঠিত। দেখা যাক প্রধান সড়কগুলোতে অপরাধীরা কিভাবে তাদের জাল বোনে। হাইওয়ে ডাকাতিগুলো কিন্তু সাধারণ ছিনতাইয়ের মতো না, এগুলো অনেক বেশি গোছানো। ডাকাত দলগুলোর মূল টার্গেট থাকে প্রবাসী বাংলাদেশিরা। কারণটা সহজ, তাদের কাছে দামি জিনিসপত্র থাকার সম্ভাবনা বেশি, আর ডাকাতির জন্য বেছে নেওয়া হয় রাতের অন্ধকার, বিশেষ করে ঢাকা চট্টগ্রামের মতো ব্যস্ত রুটগুলোতে। অপরাধীদের কৌশল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা উদাহরণ হল এই ডেভিলস ব্রেথ স্ক্যাম। ভাবুন একবার, চেতনানাশক ব্যবহার করে একজনকে পুরোপুরি কাবু করে ফেলা হচ্ছে। এরপর শুধু তার সবকিছু লুট করা হচ্ছে তাই নয়, তার ব্যাংকের সব তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। এতক্ষণ তো আমরা এমন সব অপরাধের কথা বললাম যেখানে শারীরিক ঝুঁকি থাকে, কিন্তু এমন কোনো অপরাধের কথা কি ভাবা যায় যেখানে কোনো অস্ত্রের দরকারই হয় না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এবার আমরা এমন এক ডিজিটাল ডাকাতির কথা বলবো যা সব কিছুকে ছাপিয়ে যায়। সালটা ছিল ২০১৬। বাংলাদেশ এমন একটা সাইবার আক্রমণের শিকার হলো যা ছিল এক কথায় অবিশ্বাস্য। এটা ছিল ইতিহাসের অন্যতম বড় একটা ডিজিটাল ব্যাংক ডাকাতি। ৮১ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যা কয়েকশো কোটি টাকা। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এই বিশাল পরিমাণ টাকা চুরি করতে কোনো বন্দুক লাগেনি, কোনো গোলাগুলি হয়নি। চুরিটা হয়েছিল শুধু কিবোর্ডের কয়েকটা ক্লিকে। প্রশ্ন হল, এটা ঘটল কিভাবে? হ্যাকাররা টার্গেট করেছিল নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টটাকে। তারা সুইফট নেটওয়ার্কের একটা দুর্বলতাকে কাজে লাগায়। এই সুইফট হল বিশ্বজুড়ে ব্যাংকগুলোর মধ্যে টাকা লেনদেনের একটা ভরসার জায়গা। সেই সিস্টেম ব্যবহার করেই তারা ভুয়া মেসেজ পাঠিয়ে ৮১ মিলিয়ন ডলার পাচার করে দেয়। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমও কতটা ঝুঁকির মধ্যে আছে। এতক্ষণ তো আমরা বিপদের কথা জানলাম, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এইসব বিপদ থেকে নিরাপদ থাকব কিভাবে? চলুন এবার কিছু কাজের কথায় আসা যাক। নিরাপদ থাকতে হলে কিন্তু খুব সহজ, কিন্তু জরুরি কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন রাস্তাঘাটে চলার সময় চারপাশ নিয়ে একটু সচেতন থাকা আর সবার সামনে দামি জিনিসপত্র বের না করা। বিশেষ করে রাতের বেলা একা গণপরিবহন এড়িয়ে চলাই ভালো। আগে থেকে ট্যাক্সি বুক করে রাখাটাও একটা ভালো অভ্যাস। মনে রাখতে হবে, এই ছোট ছোট সতর্কতাগুলোই কিন্তু আমাদের বড় বিপদ থেকে বাঁচাতে পারে। আজকের আলোচনা থেকে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, অপরাধের ধরন সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে। আগে যা ছিল শারীরিক শক্তির খেলা, এখন তা হয়ে গেছে ডিজিটাল কোডের মারপ্যাচ। তো এই বদলে যাওয়া পৃথিবীতে আমাদের নিজেদের বাঁচানোর সেরা উপায়টা কি হতে পারে? হয়তো সচেতনতাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। এই প্রশ্নটাই রইল ভাবার জন্য।